আমি যেটা বলছি, আশা করি ভালো আছো। আমাদের আজকে আলোচ্য বিষয় ত্রিভুজের সর্বসমতা, সমতা ও সদৃশ্যতা। এখানে আমরা সর্বসমতা, সদৃশ্যতা অর্থাৎ তারপরে যে কথাটি আছে ত্রিভুজের সর্বসমতা, ত্রিভুজের সর্বসমতা। এখন এই ত্রিভুজের সর্বসমতা তো বললামই যে দুটি ত্রিভুজের অনুরূপ বাহু এবং কোণগুলো সমান হলে তখন সেটি হলো ত্রিভুজের সর্বসমতা। আমরা একেবারেই সময়ের দিকে চিন্তা করে সময়ের বিবেচনা আমরা এই ত্রিভুজের সর্বসমতা যে বিষয়টি তোমাদেরকে আমি বললাম যে এই সর্বসমতা কতগুলো শর্ত আছে। সর্বসমতার শর্ত অর্থাৎ কন্ডিশন, যে দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার কিছু শর্ত আছে। এ বি সি ডি ই এফ, এই দুইটা ত্রিভুজ সর্বসম কখন হবে? এখানে চারটি শর্ত। এক, বাহু কোণ বাহু। 2 নম্বর শর্ত বাহু বাহু বাহু। 3 নম্বর শর্ত কোণ বাহু কোণ। 4 নম্বর শর্ত সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু। এই তাহলে একটু আমরা দ্রুত যাই। প্রিয় শিক্ষার্থীরা, দশম অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি বললাম দশম অধ্যায়টা আমরা ধারাবাহিকভাবে আমি বেশ কয়েকটা ক্লাসের মাধ্যমে তোমাদের আমি শেষ করাবো এবং তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো ফলো করবা। যে দুইটি বস্তু যদি তার আকার, আকৃতি এবং ওজন বা বিভিন্ন পরিমাপে যদি একই হয় তখন তাদেরকে বলে সর্বসম। আর যদি তাদের আকার, আকৃতি, ওজনে যদি এক না হয় কিন্তু দেখতে জিনিসটা এক হলে তাকে বলা হয় সদৃশ। আমি গাছের পাতা দিয়ে বুঝলাম, একটা গাছের পাতা অনেক থাকে, সব পাতাগুলোর আকৃতি এক হলো কিন্তু আকার এক থাকে না, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা সদৃশ বলতে পারি। দুইটি ত্রিভুজের সর্বসমতা হলো ওই দুটা ত্রিভুজের অনুরূপ বাহু এবং কোণগুলো সমান হওয়া, ঠিক আছে? আর দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার চারটা শর্ত আছে। বাহু কোণ বাহু, বাহু বাহু বাহু, কোণ বাহু কোণ, সমকোণী ত্রিভুজে অতিভুজ বাহু। এই জিনিসটা আমরা একেবারে মাথায় সেট করব। প্রিয় শিক্ষার্থী, জ্যামিতি খুবই সহজ একটা বিষয় যদি তুমি তাকে আয়ত্ত করতে পারো, আত্মস্থ করতে পারো, মাথায় যদি সেট করতে পারো। জ্যামিতিতে বিরক্ত হওয়া, ওরিড হওয়ার দরকার নাই, উদ্বিগ্ন দরকার নাই, অ্যাফ্রেড হওয়ার দরকার নাই। জ্যামিতিকে টেক ইট ইজি করে চিন্তা করো যে আমি বুঝে বুঝে স্যারের ক্লাসটা বুঝবো, বাসায় একটু পড়বো, আবার প্র্যাকটিস করব, তাহলে দেখবে হয়ে যাবে। তুমি হ্যাঁ মানে হেসে খেলেও এই কাজটা করতে পারো। তুমি স্কিপিং করবা, দৌড়ে লাফ দিবা বা আড্ডা দিবা, সেখানে বলতে পারো হ্যাঁ ত্রিভুজের চারটা শর্ত বাহু কোণ বাহু, বাহু বাহু বাহু, কোণ বাহু কোণ, সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু। এই আজকে এই চারটা শর্ত আমাদের মাথা সেট করব। কিন্তু আমরা ক্লাস 7-এ আসি, এই শর্তগুলোকে আমরা প্রমাণ করব, ঠিক আছে? এই যে কথাটা লিখলাম আমি, এটি সত্য না মিথ্যা এটা আমরা প্রমাণ করব। প্রথমে এটা প্রমাণ করব, তারপর এটা প্রমাণ করব, তারপর এটা প্রমাণ করব, তারপর এটা প্রমাণ করব, এবং এই প্রমাণগুলোর পাশাপাশি কিছু আবার এক্সট্রা জ্যামিতি আছে, কিছু অনুসিদ্ধান্ত আছে, সেটাও করব। তাহলে আমাদের এই দশম অধ্যায়টা শেষ হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের আমাদের একেবারে চূড়ান্ত পাঠ হলো উপপাদ্য 1। উপপাদ্য 1, উপপাদ্য 1টা হলো যেটা আমরা বাহু কোণ বাহু বলবো। এটা হলো সাধারণ বিভাজন তোমাদের সামনে আছে, আমি লিখে দেব। যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর
সমান হয় এবং এদের অন্তর্ভুক্ত কোণ দুটি সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম। আমি তোমাদের বইতে আছে, তারপরে বোর্ডে লিখলাম কেন, যে আমার এখানে একটা উদ্দেশ্য আছে। তোমাদের লেখার দরকার নাই, তোমরা জাস্ট খেয়াল করো যে এটাকে বলে সাধারণ নির্বাচন। যদি দুটি ত্রিভুজের একটি দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয় তবে এবং এদের অন্তর্ভুক্ত কোণ দুটি সমান হয় তবে ত্রিভুজই সর্বসম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই সাধারণ নির্বাচনটা তোমরা একদম মুখস্থ করে ফেলবা। আমার প্রিয় শিক্ষার্থীরা যারা আমার সঙ্গে জ্যামিতি ক্লাস আগে করেছো তারা জানো জ্যামিতির ক্লাসের ব্যাপার আমার নিজস্ব কিছু ধারণা বা বিশ্বাস থাকে। যেমন এই সাধারণ নির্বাচনটাকে আমি বলবো এটা সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন এটাকে বলবো আমি জ্যামিতিক আইন। এটা একটা আইন, ঠিক আছে? অর্থাৎ আইন যদি মুখস্থ না করে একজন বিচারক যেমন তার বিচার কার্য পরিচালনা করতে পারেন না, সিদ্ধান্ত দিতে পারেন না, তাকে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে আবার আইনের বই পড়ে আইনটা দেখে নিতে হয়, এটা হলে সুবিচার হবে না বা সবসময় স্মুথ বিচার হবে না। আইনের ধারাগুলোকে তাকে মুখস্থ রাখতে হয়, একজন লয়ারকে মুখস্থ রাখতে হয়। তোমরা শিক্ষার্থীরা কিন্তু জ্যামিতিতে যদি পরবর্তী ক্লাসে ভালো করতে চাও, জ্যামিতিতে যদি তোমরা এমসিকিউ করতে চাও, জ্যামিতিতে যদি তোমরা পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের বিভিন্ন পার্টগুলোকে আনসার করতে চাও বা জ্যামিতিতে যদি তোমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাও, তাহলে তোমাকে এই সাধারণ নির্বাচনটা মুখস্থ রাখতে হবে। এই জন্য আমি বলবো এটা একটা আইন। তোমরা ক্লাস 6-এ এরকম আইন পড়ছো, মনে আছে যে একটি সরলরেখার কোনো একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে উৎপন্ন সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ, এটা পড়েছো। তারপর দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীক কোণগুলো পরস্পর সমান, এটা তোমরা 6-এ পড়ছো। দুটি সরলরেখাকে অপর কোনো সরলরেখা ছেদ করলে উৎপন্ন অনুরূপ কোণগুলো এবং মানে একান্তর কোণ এবং অনুরূপ কোণগুলো সমান, এগুলো পড়ছো। তাহলে 6-এ 3টা আইন পড়ছো। 7-এ নবম অধ্যায়ে কিছু আইন পড়ছো তোমরা ত্রিভুজ সংক্রান্ত। এখন 10ম অধ্যায়ে এই আইনগুলা, এই সমস্ত আইনগুলো যখন 6-এর আইন 7-এর আইন তোমরা সব জানবা, এইটা তখন তোমরা কিন্তু এইগুলোর সাহায্যে আরও নতুন নতুন কাজ করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা আমরা মুখস্থ করব। তবে মুখস্থ করব কিভাবে, এটা বুঝে করব। খেয়াল করো, যদি দুইটি ত্রিভুজ কয়টা? দুইটি, একটি দুই বাহু, কয় বাহু? দুই বাহু যথাক্রমে কথাটা বুঝতে পারো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যথাক্রমে মানে কি? ঠিক অনুরূপ। যদি দুইটা মানুষের তুলনা করো, একটা ডান কান নিলে এক লোকের, আরেকজন বাম কান নিলে হবে না, যথাক্রমে বলছে। কিংবা একজন হাত নিলা আরেকজন পা মাপলা, হবে না, ঠিক আছে? একজনের মাথা মাপলা আরেকজন হয়তো দেখা যাচ্ছে তার পায়ের গিরা মাপলা, হবে না। তাহলে যথাক্রমে বলছে, যথাক্রমে অপরটি দুই বাহুর সমান যদি হয় এবং এদের অন্তর্ভুক্ত কোণ, এই অন্তর্ভুক্ত কোণটা বুঝতে হবে তোমাদের। যেমন ধরো এটা একটা বাহু এ বি, এখানে একটা বাহু বিসি, তাহলে দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ মানে এটা, ঠিক আছে? আচ্ছা, এখন যদি তোমাকে এখানে একটা বাহু, তাহলে আমি যদি বলি যে এ বি বিসি এর অন্তর্ভুক্ত কোণ, তাহলে কোনটা হবে? এ বি বিসি, তাহলে তার অন্তর্ভুক্ত হলো যে বি কোণ। আবার যদি বলা হয় যে এ বি এবং এসি এর অন্তর্ভুক্ত কোণ, তাহলে কী হবে? এটা এ বি, এটা এসি, তার এটা। সুতরাং অন্তর্ভুক্ত কোণটা আমরা বুঝতে পারছি। তাহলে এদের অন্তর্ভুক্ত কোণ দুটি সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। আমরা এই উপপাদ্যটা এখন প্রমাণ করব। এই জন্য আমাদের দুইটা ত্রিভুজ নিতে হবে। আমি দুইটা ত্রিভুজ এখানে আঁকবো। আচ্ছা, এটা আর এদিকে নিয়ে আসি।
ধরো এ বি সি ডি ই এফ, এই দুইটা ত্রিভুজ নিলাম, ঠিক আছে। এখন এই দুইটা ত্রিভুজ নিলাম, তাহলে এই সাধারণ নির্বাচনের পরে আমাদের চিত্র আঁকতে হবে। চিত্র এঁকে সাধারণ নির্বাচনটাকে সুন্দর করে গুছিয়ে লেখা হলো বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচনটা কি? মনে করি ত্রিভুজ এ বি সি, এই যে একটু লিখি আমি, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ এ। এই যে লেখাটা লিখলাম, এটা কি আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছেন বা আমার স্যার আমাকে শিখিয়ে দিয়েছেন? আমি দেখতেছি যেটা সেটাই তো লিখলাম এখানে। সুতরাং জ্যামিতি একদম ইজি করে চিন্তা করবা, দরদ দিয়ে জ্যামিতি পড়বা। মনে করি ত্রিভুজ এ বি সি, এই যে ত্রিভুজ সাইনটা দিলাম, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ। বাবা যা হয়েছে হয়েছে, বোর্ডটা পিছিয়ে, আচ্ছা যাক। তাহলে ত্রিভুজ ডি ই এফ এ কি কি সমান? এই যে এ বাহুটা এক দাগ দিলাম, তাহলে যথাক্রমে এ বাহুটা, তাহলে কি লিখবো আমি? এ বি সমান সমান ডিই, তারপরে কি এই এসি সমান সমান ডিএফ, এসি সমান সমান ডিএফ। এটা বইতে আছে, লেখা দরকার নাই, জাস্ট কেন। এখন এই বাহুটা নিলাম, এই বাহু নিলাম, এই বাহু নিলাম, এই বাহু নিলাম, এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোন কোনটা? অবশ্যই এটা। তাহলে এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোনটা? এইটা। তাহলে এবং অন্তর্ভুক্ত কোণ, এই কোণটার নাম কি? তোমরা কোণ লেখার ক্ষেত্রে ভুল করো না। এটাকে তুমি যদি এ বি সি লেখো তাহলে এটা ভুল হবে, কারণ কোণ লেখার ক্ষেত্রে এটাকে বলা হয় শীর্ষবিন্দু। যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু সবসময় মাঝখান লিখতে হবে। তাহলে কোণটা উৎপন্ন হচ্ছে এই কোণ, এই বিন্দু, তাহলে বলতে হবে বি এ সি কোণ। তাহলে বি এ সি কোণ সমান সমান অন্তর্ভুক্ত এই কোণটার নাম কি হবে? ইডিএফ কোণ, ইডিএফ কোণ। তাহলে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ এ বি সমান সমান ডিই, এসি সমান সমান ডিএফ এবং অন্তর্ভুক্ত বি এ সি কোণ সমান অন্তর্ভুক্ত ইডিএফ কোণ প্রমাণ করতে হবে যে ত্রিভুজ দুটি কি। তাহলে আমাদের কি করতে হবে? আমরা লাইনটা কোথায় লিখবো? এখানে লিখি। এই লাইনটি নিচে হবে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ স্থান দিবা, ত্রিভুজ এ বি সি সমান দিয়ে এইভাবে ডেউ ডেউ, এর নাম সর্বসম। কি চিহ্ন এটা? সর্বসম ত্রিভুজ ডি ই এফ। এই জিনিসটা আমাদের আজকে প্রমাণের বিষয়, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ এ বি সমান সমান ডিই, এসি সমান সমান ডিএফ এবং অন্তর্ভুক্ত বি এ সি কোণ সমান অন্তর্ভুক্ত ই ডি এফ কোণ প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ, ঠিক আছে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, যে উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে কখনো কখনো আমাদের অঙ্কন করতে হয়। এখানে কিন্তু আমাদের সেরকম অঙ্কনের দরকার নাই, যে ইনফরমেশনগুলো আমাদের আছে সেটা দিয়ে আমরা করতে পারবো। আচ্ছা, এখন আমরা এটা করার জন্য আমরা কি করব, যে আমি যে এই ত্রিভুজটাকে এই ত্রিভুজের পর আমি স্থাপন করব। এবং ওই যে আমি ত্রিভুজের সর্বসমতার ক্ষেত্রে বলছিলাম যে দুইটা ত্রিভুজ সর্বসম তখন যদি দুটি ত্রিভুজ এর মধ্যে একটিকে অপরটির পর প্রতিস্থাপন করা রাখা হয় এবং তার আঙ্গিক অংশগুলো মিলে যায়, অনুরূপ বাহুকোণগুলো মিলে যায়, তখন ওই দুইটা ত্রিভুজ সর্বসম হবে। যদি এই ত্রিভুজটাকে এই ত্রিভুজ স্থাপন করার পর যদি এ বিন্দুটা ডি বিন্দুর পর, বি বিন্দুটা ই বিন্দুর পর, সি বিন্দুটা এফ বিন্দুর পর, এই বাহুটা ডি বাহু বরাবর, এসিটা ডিএফ বরাবর, বিসিটা ইএফ বরাবর পড়ে, অর্থাৎ এই ত্রিভুজটা পুরাপুরি যদি ত্রিভুজের পর পড়ে, তাহলে কেবল আমরা এটাকে সর্বসম বলতে পারবো, সেটাই প্রমাণিত হবে।
ওকে, প্রমাণের জন্য আমরা কি করব খেয়াল করো, ত্রিভুজ এ বি সি কে, হ্যাঁ ত্রিভুজ এ বি সি কে ত্রিভুজ ডি ই এফ এর পর এমনভাবে স্থাপন করি, তুমি আন্দাজ যদি এটাকে নিয়ে জন্য বসাইতে হবে না, তুমি তোমার দুইটা গণিত বই যদি এই বইটার পর আরেকটা গণিত বই সেট করতে চাও, তুমি এমনি ফেললে হবে না, একটা সিস্টেম করে ফেলতে হবে এটাকে, হয়তো কোনা মিলাবা বা নিচের অংশ মিলাবা বা উপর অংশ মিলাবা অথবা বাইন্ডিং পার্টটা মিলাবা, তাহলে আমাদেরকে একটু সতর্ক হয়ে কাজটা করতে হবে। ত্রিভুজ এ বি সি কে ত্রিভুজ ডি ই এফ এর উপর এমনভাবে স্থাপন করি যেন এ বিন্দু ডি বিন্দুর পর পড়ে, এই বিন্দুটা ডি বিন্দুর পর পড়ে, তারপরে এ বি বাহু ডি বাহু বরাবর পড়ে। দেখো দুই লাইন হজম করো। আবার ত্রিভুজ এ বি সি কে ত্রিভুজ ডি ই এফ এর উপর এমনভাবে স্থাপন করি যেন এই বিন্দু ডি বিন্দুর পর এ বি বাহু ডি বাহু বরাবর পড়ে, তারপরে ডি বাহুর যে পাশে অ্যাপ আছে সি যেন সে পাশে পড়ে, ডি বাহুর যে পাশে অ্যাপ আছে সি যেন সে পাশে পড়ে। ঠিক আছে, তাহলে এ বি সমান সমান ডি বলে বি বিন্দু অবশ্যই অ্যাপ বিন্দুর উপর পড়বে। আমি অনেক সময় দুষ্টামি করে বলি যে ধরো একটা তোমাদের মধ্যে কারো যদি মানে হাতের এখানে থেকে যদি আমার হাতটা সমান ধরি, তাহলে যে আমি ধরো তোমার হাতের এখান থেকে তোমার কানের দূরত্ব 18 ইঞ্চি, আমার হাতের এখান থেকে কানের দূরত্ব মানে হাতের পর্যন্ত 18 ইঞ্চি, আমি যদি ওই বিন্দুতে বসায় যদি ঠাস করে চড় দিই, তাহলে আমার এই হাতটা তোমার কানে পড়বে। এর মানে যদি দুইটা বাহু সমান হয় তাহলে স্টার্টিং পয়েন্ট যদি ঠিক থাকে ফিনিশিং পয়েন্ট ঠিক হবে। এ বি এবং ডি কিন্তু সমান, এ কে যদি আমি ডিতে বসাই বিটা অবশ্যই এই বিন্দুর উপর পড়বে। সুতরাং আবার একটু দেখি, ত্রিভুজ এ বি সি কে ত্রিভুজ ডি ই এফ এর উপর এমনভাবে স্থাপন করি যেন এই বিন্দু ডি বিন্দুর পর এই বি বাহু ডি বাহু বরাবর পড়ে। এখনই কিন্তু বি বিন্দু বসায় ফেলবো না, বি বিন্দু যদি বসায় ফেলি তাহলে এই ত্রিভুজটা হ্যাং হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, এদিকেও যেতে পারবো না এদিকেও যেতে পারবো না, ধরলাম তুমি এবার চিন্তা করো। তাহলে আমাকে এ বি বাহু ডি বাহু বরাবর পড়ে বলেই বলতে হবে ডি বাহুর যে পাশে এফ আছে সি যেন সে পাশে পড়ে। এখন এ বি সমান ডি বলে বি বিন্দু ই বিন্দুর উপর পড়বে। আচ্ছা, আরেকটা বিষয় মনে রাখবা যে ধরো এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা এ বি সি, এটা ডি ই এফ। এখন যদি তুমি এই বিন্দুটা যদি এখানে রাখো, এই বাহু যদি এখানে রাখো, এই কোণ যদি হয় 60 ডিগ্রি, এই কোণটাও যদি 60, তাহলে এই বাহুটা অটোমেটিক এরকম মিলবে। আবার বলছি এই দুইটা কোণ 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তাহলে এই বিন্দু যদি এই বিন্দুর পর রাখি, এই বাহু যদি এই বাহুর পর ফেলাই, তাহলে অবশ্যই কোণের কারণে এই বাহুটা এই বাহুর উপরেই পড়বে। সেই হিসাবে তাহলে আমরা কি করলাম, আমাদের তো অলরেডি বি বিন্দু ডি বিন্দুর পর পড়লো, এই বি বাহু ডি ই বাহু পরা পড়লো। আচ্ছা, যেহেতু এ কোণ সমান অর্থাৎ বি এ সি কোণ সমান ই ডি এফ কোণ, সুতরাং এসি বাহু ডি এফ বাহু বরাবর পড়বে। ঠিক আছে, আবার বলছি যে এ বিন্দু ডি বিন্দুর পর এ বি বাহু ডি ই বাহু বরাবর পড়ে এবং বি এ সি কোণ সমান ই ডি এফ কোণ বলে এসি বাহু অবশ্যই ডি এফ বাহু বরাবর পড়বে। এখন এসি সমান ডি এফ বলে সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর পর পড়বে। তাহলে দেখো এখন বি বিন্দু কোথায় পড়েছে, ই বিন্দুর পর, সি বিন্দু পড়েছে এফ বিন্দুর পর, তাহলে বিসি বাহুটি ই এফ বরাবর, আবার বি বিন্দু ই বিন্দুর পর সি বিন্দু এফ বিন্দুর পর পড়ে, তাহলে বিসি বাহুটি ই এফ বাহুর পর পড়বে। তাহলে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ ডি ই এফ এর উপর সমাপাতিত হবে। সুতরাং ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সর্বসম ত্রিভুজ ডি ই এফ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সময় বিবেচনা একটু দ্রুত হয়ে গেছি, আমাদের অবশ্য আরও কিছু সময় আছে, 1 মিনিট সময় আছে। তাহলে আমরা কি বুঝতে পারছি, এই জ্যামিতিটা তোমরা বাসা আবার বই থেকে পড়বা, 1 বার 2 বার 3 বার পড়বা, পড়ার পরে সেটি আবার তোমরা লিখবা, লেখার পরে লাল কলম দিয়ে
চেক করবা ঠিক লিখছে কি না, যেখানে বলেছে সেখানে আবার তোমরা খেয়াল করবা। এবং যদি একান্ত না বুঝে থাকো তোমরা আমাকে মেসেঞ্জারে লিখতে পারো, আমাকে অ্যাড্রেস করে, তো স্যার আমি এটা বুঝি না, স্যার আমি এটা বুঝি নাই, অথবা পরের ক্লাসে আমাকে তোমরা বলবা যে স্যার এই জায়গাটা বুঝি নাই। তা আমরা যতটুকু সময় আবার বলছি যে দেখো, এই প্রথমে এই বিন্দুটাকে এই বিন্দুর ডি বিন্দুর ফেলছি, এই বাহুটাকে এই বাহুর উপর ফেলছি, তারপর আমরা কি করছি, এই সি বিন্দুটা এ বিন্দুর উপর ফেলছি, মানে অর্থাৎ ওদিকে পড়ে। তাহলে তারপর আমরা বলছি যে এই বাহুটা সমান এই বাহু বলে বি বিন্দু ই বিন্দুর উপর পড়বে। পরে বলছি এই বাহুটা এই বাহুর উপর পড়ে, এবং এই কোণটা এই কোণ বলে, এই কোণটা ডি কোণের সমান বলে এসি বাহুটা ডিএফ বাহু বরাবর পড়ে। আচ্ছা, এসি সমান ডিএফ বলে সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর উপর পড়বে। তাহলে বি বিন্দু ই বিন্দুর পর সি বিন্দু এফ বিন্দুর পর পড়ে বলে বিসি বাহুটি ইয়ে বাহু বরাবর পড়বে। তাহলে আমাদের পুরা ত্রিভুজটা এই ত্রিভুজের পর সমপাতিত হবে। ঠিক আছে, টাইম তো শেষ নেই, আরেক মিনিট আছে না? আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি বলবো আমরা সময়ের দিকে তাকিয়ে হয়তো কোনো অংশটা একটু দ্রুতই বলেছি, তারপরে বলবো তোমরা এই যে এখন সেপ্টেম্বর, আজকে 9 তারিখ, যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, এইটা সময়টা খুব ইম্পর্টেন্ট সময়। তোমাদের বার্ষিক পরীক্ষা হবে আশা করতেছি। যদি বার্ষিক পরীক্ষা না হয়, পরিস্থিতির কারণে যদি অটো পাসও হয় তোমাদের, তবু আমাদের এই বিষয়গুলো জেনে বুঝেই আমাদের পরবর্তী ক্লাসে উঠতে হবে। আমরা আশাবাদী হয়তো আগামী বছর আমাদের সুদিন আসবে, নতুন ক্লাস আসবে, নতুন বই পাবে। আর সেখানে যদি আমরা ভালো করতে চাই, তোমাদের জীবনে যে এসসি পরীক্ষা হবে, স্কলারশিপ আসবে, তোমরা যদি এখন এই 3 মাস একটু কষ্ট করে স্যারদের ক্লাসগুলো খেয়াল করো, অনলাইনে ফেসবুকে ইউটিউবে যে সকল ক্লাসগুলো হতো, আমার ক্লাস কেন, সারা বাংলাদেশে বিভিন্ন স্যার ক্লাস করতেছেন, তুমি যে কোনো একজন স্যারের ক্লাসটা ফলো করো। তুমি গসিপ না করে, টিভি না দেখে, হয়তো কার্ডটা নিয়ে শুয়ে তুমি মোবাইল থেকে একটা মানে ক্লাস ফলো করো, এবং এই ক্লাসটা ফলো করে তুমি যখন ভালো মানে একটা বিষয় জ্ঞান অর্জন করতে পারবা, বিষয়ের উপর একটা দখল আসবে। এই যে 10ম অধ্যায় 5ম অধ্যায় তোমাদের টাইম শেষ না, তো এটাই কি যে আমাদের অনলাইন ক্লাসগুলো ফলো করতে হবে, এবং এই ক্লাসগুলো ফলো করেই ঘরে বসেই তোমরা তোমাদের প্রস্তুতি একটা ভালো করো, এবং বিষয় জ্ঞানটা নিয়েই অর্জন করে তোমরা পরবর্তী ক্লাসে প্রমোশন পাও। সবার জন্য শুভকামনা।